দুলাল বাউল টিভি আপনার সাথে।
বসিতে হবে। তে আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আপনারা যারা সামনে আছেন একটু বসতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনারা বসবেন না ততক্ষণ পর্যন্ত আমাদের এই বই পরিবেশিত করা সম্ভব হবে না। দেখেন, আপনারা সিদ্ধান্ত নেন, আপনারা বসবেন না ছবি দেখবেন। আপনারা বসেন প্লিজ। আমার ডান পাশে যারা আছেন আপনারা বসেন। যদি না বসেন তাহলে কিন্তু এই যাত্রাপালা পরিবেশন করা সম্ভব হচ্ছে না। দেখেন, আপনারা কি বসবেন? বসেন প্লিজ, বসেন বসেন। এই আমার সামনে যারা আছেন আপনারা বসেন। যতক্ষণ পর্যন্ত আপনারা বসছেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রথমে বন্ধ ওরা করি গো আমার আল্লাহ দিশারো আল্লাহ জীবন ওর দয়া গো আল্লাহ জীবন ওর দয়া গো রহিনায়া
বজ্রটা কেমন ভাবে এদিকে ছুটে চলে আসছে। তুই তৈরি হয়ে নে, কাছে আসার সাথে সাথে অতি সাবধানের সাথে হেরা শহর যা কিছু আছে সমস্ত কিছু লোড করে নেবে। আমি তাই নেব সর্দার। রাজার সাথে নিশ্চয় দেবরক্ষী আছে। ওরা যদি আমাকে বাধা দেয়, ওরা যদি তোকে বাধা দেয়, তাহলে এই পিস্তলের ভিতরে সবকটাকে ঘুম পাড়ে। আমি তাই দেব সর্দার। আপনি যেভাবে বলবেন আমি সেইভাবে কাজ করে যাব। যা, হয় পাশের ঝোপটা থেকে তুই গা ঢাকা দিয়ে বজ্রা কাছে আসার সাথে সাথে অতি সাবধানের সাথে কাজ হাসিল করে নেবি। যা বলছি আমি তাই যাচ্ছি সর্দার। আপনি যেভাবে বলবেন আমি সেইভাবে কাজ করে যাবো। আমি চললাম। রাজা অবন্তি রায়, তোমার খেয়ালি করাই আজ আমার দেশের মানুষগুলো হারে তীরে তীরে ধুকে ধুকে মরছে। তাদের পরনে নেই এক টুকরো কাপড়, তাদের পেটে নেই এক পুরো অন্ন। তুমি তোমার এত রকমের সঞ্চয় হচ্ছে না। তোমরা হয় রাজপ্রাসাদে বসে রাজভোগে আনন্দের সাথে দিন যাপন করবে, আর আমরা পাবো না এক টুকরো সন্তান। তোমাদের এই অবিচার আমরা কখনো মেনে নেব না। হাতি মেরে ভেঙে দেবো তোমার ভান্ডার, জোর করে কেড়ে নেবো আমাদের এই করে। হয় সুরেশ তাহলে হয় তাই রাজার বাজার উপর ঝাঁপিয়ে পড়েছে। আর না এখানে আমার থাকলে চলবে না। সুরেশকে আমার সাহায্য করতে হবে। ফেলা দিয়ে বঞ্চিত স্বীকার করেন না। একটা প্রাণ থাকতে একটা ভিন্ন ডাকাতের সামনে আমি বঞ্চিত স্বীকার করবো না। চালাও অস্ত্র, দেখি কে কাকে হত্যা করে। আর যাবে শয়তান। সহ্য করো না। আমার কে তোমাকে রক্ষা করবে? আমাকে ক্ষমা করো ডাকাত। তুমি যা চাইবে আমি তাই তোমাকে দিব। বিনিময়ে শুধু আমাকে প্রাণ ভিক্ষা দাও। প্রাণ ভিক্ষা? মৃত্যুকে এত ভয় তোমার? ভয় পাবো না, আমি তোমাকে হত্যা করবো না।
যদিও আমি ডাকাত, কিন্তু কোনো মানুষ আমার ধর্ম নয়। আমার ধর্ম হচ্ছে হয় নিরন্ন মানুষের মুখে এক ফুটা অন্ন তুলে দেওয়া, লজ্জা নিবারণ যারা পাচ্ছে না একটুকু স্মরণী। আমার ধর্ম হচ্ছে তাদের ব্যবস্থা। তবু তুমি একজন ঘৃণ্য ডাকাত, স্বার্থবাদী ধর্মের চোখে আমি একজন ঘৃণ্য ডাকাত। আর এই সব হারা মানুষের জন্য আমি একজন মানুষ। বলো বলো এবার তোমার কি চাই? তোমার ওই মূল্যবান কর্ণের হারগুলো আমায় খুলে দাও। আমার শুধু এগুলোরই প্রয়োজন। এগুলো দিয়ে তুমি কি করবে? এগুলো ওই ভোকা মানুষের মাঝে মিলিয়ে দেব, ওরা খেয়ে পরে বাঁচবে আর আমি বলার সাথে হাসবো। জলদি দাও বলছি। দিচ্ছি ডাকাত, জলদি দাও। দিচ্ছি ডাকাত, এই নাও। আবার তুমি আসতে পারো। যাচ্ছি ডাকাত। আর শোনো, এখনো যদি তোমার প্রাণের দিদির পদের প্রতি এতটুকু দয়ার সঞ্চয় না হয়, আর এই প্রজাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে হয় রাজমহলে বসে আনন্দের দিন যাপন করো, তাহলে আজ তোমাকে ক্ষমা করবো, ভবিষ্যতে আমি তোমাকে ক্ষমা করবো না। কথাটা মনে থাকে কেন? তা আমার স্মরণ থাকবে। এই আমি চললাম। আর কি ব্যাপার, সুরেশ কি তাহলে ডাকাতের হাতে ধরা পড়লো? সুরেশ এত সহজে কারো কাছে ধরা যায় না। আমি কেমন ব্যাপার সুরেশ? ওই শিশুরা তোর কাছে, এ রাজার মেয়ে তোর কাছে কেমন করে বিপদের মাঝে নিজকে বাঁচাতে গিয়ে আমি মহারানীকে হত্যা করেছি সর্দার। সুরেশ, তুই তাহলে নারী হত্যা করেছিস? আমার অপরাধ ক্ষমা করো সর্দার। মহারানীকে হত্যা না করলে আমি যে ফিরে আসতে পারতাম না। আমাকে ক্ষমা করো সর্দার। নারী হত্যাকারীকে এই মঙ্গল ক্ষমা করে না। তুই কি জানিস না মানুষ খুন করা আমার ধর্ম নয়? জানি সর্দার, তবুও কথা খুনের বদলে তোর শাস্তি হবে খুব। হ্যাঁ হ্যাঁ, খুন ওই সন্তানটিকে আমার কাছে তুলে দেয় বলছি। শাস্তি শাস্তি, হা হা শাস্তি। নারী হত্যাকারীর একমাত্র শাস্তি হলো মৃত্যু। সন্তান, তুমি আমাকে বাঁচতে দিলে না সন্তান। তোমার নীতি লঙ্ঘন করেছে, অপরাধ আমি করেছি, তার শাস্তি আমি ঠিকই পেয়ে গেছি সন্তান। আমি তার শাস্তি ঠিকই পেয়ে। আমার ছেড়ে অভিনয় নাই আমার। আমি এই কচি শিশুটাকে নিয়ে এখন কি করব? বাহ বাহারি কেমন সুন্দর অপলোক দৃষ্টি সে আমার মুখে পড়ে চেয়ে আছে। তাহলে কি আমি এই রাজার মেয়েকে নিয়ে হয় রাজপ্রাসাদে ফিরে যাব? নারী হত্যার প্রতিশোধ নেবে। আমি ওকে নিয়ে এই রাজ্য ছেড়ে আমি অন্য কোনো রাজ্যে চলে যাব। তবু ওকে আমি মানুষের আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি আর কোনো যদিও ছিল সেই রাজার মেয়ে, আর আজ থেকে সে হবে এই মোগল বাগদির মেয়ে, মোগল বাগদির মেয়ে।
প্রবল বাগ দিয়ে একদিকে রাজকৌশল্য হতে চলেছে, অন্যদিকে রাজ কর্মচারীরা তাদের বেতন তারা ঠিকই পাচ্ছে, প্রজাদের কাছ থেকে রাজস্ব আদায় করার কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এমন হলে যে রাজ্যটা রসাতলে যাবে। এই কে আছিস? যাও পরে জাহানকে দরবারে পাঠিয়ে দাও। যাচ্ছি মহারাজ। মহারাজ প্রজারাজের ঠিকভাবে রাজস্ব দিচ্ছে না, সেদিকে আপনার খেয়াল আছে? তা জানি মহারাজ, কিন্তু কি করব, দেশে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে সে অবস্থায় প্রজারা রাজস্ব দেবে কেমন করে মহারাজ? তাহলে কি আপনি বলতে চান আমার রাজ্য শল্য হয়ে যাক? তা বলছি না মহারাজ, প্রজাদের সুদিন ফিরে এলে ওরা সেই তারা রাজস্ব পরিশোধ করবে। অন্তত কিছুদিন তাদের সময় দেওয়া হোক। অসম্ভব, তাদের আর সময় দেওয়া হবে না, রাজস্ব আমার আদায় করাই চাই। তাহলে যে প্রজারা না খেয়ে মারা যাবে মহারাজ। বরং তাতে আমার কিছু আসা যায় না। আপনি ভুল করছেন মহারাজ, আপনি হচ্ছেন ওই নিরন্ন মানুষের অন্নদাতা, আর আপনি যদি তাদের মুখে গ্রাস কেড়ে নেন তাহলে তো তারা বিদ্রোহ করবেই মহারাজ। সেই বিদ্রোহীকে কিভাবে জবাব দিতে হয় তা আমার ভালো করে জানা আছে। আপনার শক্তি আছে বলে শক্তির অপচয় করবেন না মহারাজ। ওই দিলহীন প্রজাদের আপনি বাঁচতে দিন, ওরা যদি বাঁচে তাহলে আপনার রাজকোষ অনায়াসে পরিপূর্ণ হয়ে যাবে মহারাজ। আমার অপরাধ দেবেন না মহারাজ। ওই পলাশ ডাঙ্গায় ক্ষুধার্ত মানুষগুলো পেটের জ্বালা নিবারণের জন্য পাচ্ছে না এক মুঠ অন্ন, রোজগার লজ্জা নিবারণের জন্য পাচ্ছে না এক টুকরো খাবার, আর রোগের দুচ্ছে না এক টুকরো ওষুধ। এই অবস্থায় যদি আপনি তাহলে তো ওরা তার উপর বিদ্রোহ করবেই মহারাজ। সামান্য ছোট লোকটা আমায় কিছুই করতে পারবে না দেওয়ানজি। ওরা চিরদিন আর পায়ের তলায় বসে পুরোটা ভিক্ষা করবে, কিন্তু মাথায় উঠতে পারবে না। সেই অহংকারের কারণে রাবণ রাজা ধ্বংস হয়েছিল। তাই আমার অনুরোধ, শক্তির অহংকারে মুক্ত হয়ে নিজের ধ্বংসকে ডেকে আনবেন না মহারাজ। আমি কোনো উপদেশ শুনতে চাই না দেওয়ানজি, আমি যা বলছি তাই আপনাকে করতে হবে। লোকে যারা ভালো বলে ভালো সে হয়, নিজে নিজকে ভালো বললে ভালো সে নয়। হ্যাঁ বাবা, এছাড়াও সত্য। তাহলে কি করলে লোকে আমাকে ভালো বলবে? ভালো কাজ করলে অবশ্যই লোকে তোমাকে ভালো বলবে। আর আমি যদি প্রজাদের কষ্ট দেই তাহলে তোমাকে রাজা বলে মানবে না। জানেন যে ওসব কথা এখন ওকে বলতে হবে না, কারণ রাজনীতি শেখার সময় এখন ওর হয়নি। ঠিক আছে মহারাজ, আর আমি বলবো না। বলুন মহারাজ, আপনার উপরে আরো একটি দায়িত্ব রইল। কি সেই দায়িত্ব মহারাজ? নয়ন কুমার এখন বড় হয়েছে, লেখাপড়া শিক্ষার সময় হয়েছে, তাই আগামীকাল নয়ন কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবেন। আর মাস্টার সাহেবকে বলবেন নয়ন কুমারের প্রতি একটু বিশেষ লক্ষ্য রাখতে। তাই হবে মহারাজ, আমি নিজে নয়ন কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। শুনলে তো বাবা নয়ন, আগামীকাল দেওয়ানজির সাথে স্কুলে যাবে। তাই যাবো পিতা। চলুন দেওয়ানজি, এবার আমরা বিশ্রাম কক্ষে যাই। তাই চলুন মহারাজ।
পিতা কি যেন বলে গেল, প্রজাদের কষ্ট দিলে ওরা নাকি আমাকে রাজা বলে মানবে না। না না, আমি রাজা হলে কোনোদিন এই প্রজার প্রতি অবিচার করব না। কুমার, বলো সব। আমার পিতা বলল এই তুমি নাকি আগামীকাল স্কুলে যাবে। পিতা তো তাই বলল। আমিও কাল স্কুলে যাব কুমার, পিতা আমাকে সাথে নিয়ে যাবে। তাহলে তো ভালোই হলো স্বপ্না, দুজনে একসঙ্গে স্কুলে যাব। সত্যি কথা? কত মজা হবে তাই না? এই শুধু কি তাই, তবে কত রঙের খেলা খেলবো আমরা দুজন মিলে, সারা জীবন রইব আমি তোমার পাশে পাশে, সারা জীবন রইব আমি তোমার পাশে পাশে। তোমার সাথে তোমায় যদি পাই গো মোহনে আমার সারা জীবন রইব আমি তোমার পাশে পাশে, সারা জীবন রইব আমি তোমার পাশে পাশে। জানো কুমার, তোমাকে না না দেখলে আমার যে একদমই ভালো লাগে না কুমার, মনে হয় এই দুনিয়াটা একেবারেই অন্ধকার। এখন তো আমি তোমার সাথে সাথে থাকবো স্বপ্না, কুমার তাহলে তো আর অন্ধকার লাগবে না। চলো কুমার, ওই ফুল বাগানে গিয়ে আমরা দুজনে বসে বসে গল্প করি। তাই চলো স্বপ্না, তাই চলো কুমার, তাই চলো। আরে এই ধলা, এই দিকে তো আই দেখি, এই তোর সাথে না আমার জরুরি টক আছে বুঝলি। আরে টক, আরে টক মানে কি রে? আরে শালা তুমি টক বুঝলে না, এই টক মানে কথা রে কথা, এই বুঝলে ধলা? ও আরে তুই তাহলে ইংরেজিতে বলেছিস তাই না? বলবে এই তোর নাম তো ধলা। জি হ্যাঁ। তাহলে তোর গায়ের রংটা কালা কেন রে? ও আরে এই কথা। আরে তাহলে তোর নাম তো, তাহলে তোর ওই গায়ের রংটা ধলা কেন? এই সেটা তুই বল। না তো কি বলতে হবে?
আরে শালা তুই দেখছি বুদ্ধি দেখি রে শালা। আরে তুই আমাকে শালা বললি রে শালা। কি? ওই তুই যে আমাকে শালা বললি রে শালা। আরে শালা বললি ভালো হবে না বলছি। একটা আই শালা আই শালা। এই দুষ্টুরা স্কুলে সে মারামারি করছিস কেন? চুপ কর, চুপ কর হারাম। চুপ কর ধলা শালা। আরে তোর কথা চুপ করবো কেন রে? আরে মাস্টার শালা যা বলে। চুপ কর, বস এখানে। বেয়াদব কোথাকার, আমাকে শালা বললি, মেয়ের হাড়গুড় ভেঙে দেবো। চুপ করে বস এখানে। এই বসলাম স্যার। বলতো আকাশে দিনে চাঁদ ওঠে না রাতে চাঁদ ওঠে? আমি বলবো স্যার। ও তুই বলবি? আচ্ছা এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ বল। দিনে ওঠে ও রাত্রে ওঠে। এ হারামজাদা, তুই রাতে ওঠে? ওটা আবার কি করে? এটা হলো ওই শুক্রপক্ষের শেষ রাতে পরের দিন সকালেও কিছুটা দেখা যায়। ভেরি এ হারামজাদা, ভেরি মানে পাউরুটি বিস্কুট স্যার। চুপ কর অপদার্থ। বলতো কালা, কৃষ্ণপক্ষে রাতে অন্ধকার হয় কেন? এটা আমি না স্যার, ধলা বলুক। কেন? এই অন্ধকার মানে কালো, তাই তাই ধলা শালার গায়ের রং কালো, সেটা ধলাই বলতে পারবে ভালো না তো কি বলতে হবে? ঠিক আছে স্যার। এই রাতের অন্ধকার হয় কেন তাই স্যার? হ্যাঁ। এই ধরুন এই চোরের চুরি করবার সুবিধার জন্য। চুপ কর অপদার্থ। দেখ শালা ভালো হবে না বলছি। ভালো হবে না বলছি। আরে তুই করবি আমার কাজ করা। তো মেরে শালা চুপ কর অপদার্থরা, চুপ কর। নমস্কার মাস্টার মশাই। নমস্কার। কি মনে করলেন জি? এ হচ্ছে রাজকুমার নয়ন কুমার আর আমার মেয়ে স্বপ্না। ওদের দুজনকে আপনারা আপনার স্কুলে ভর্তি করে নিন। বেশ, কিন্তু ভালো কথা। আজ থেকে ওদের দুজনের দিকে দুজনের দিকে একটু লক্ষ্য রাখবেন। এটা হচ্ছে মহারাজের আদেশ। এখন আমি আসি মাস্টার মশাই। আসতে পারে। বসো তোমরা। বলো তো স্বপ্না, একটি গাছের ডালে 10টি পাখি আছে, একটিকে গুলি করলে কয়টি থাকে? 9টি স্যার। হলো না? এই অপদার্থ, 10টি কি করে? মেলা দূরে আছে। চুপ কর মূর্খ। তুমি বলো তো নয়ন। একটিও থাকবে না স্যার, গুলির শব্দ শুনে সবকটাই উড়ে যাবে। সাবাস, সত্যি তুমি বুদ্ধিমান। আর নমস্কার মাস্টার মশাই। নমস্কার। কে আপনি? নাম মঙ্গল ব্যক্তি, লোকে বলে মঙ্গল কাঠরিয়া। কি ব্যাপার? আমার মেয়ে বালাকে আমি আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। সে তো ভালো কথা, আমি মালাকে ভর্তি করে নেব। আর দেখুন মাস্টার মশাই, মালা আমার একমাত্র সন্তান, খুবই বুদ্ধিমতী। তাই আমি ওকে লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ গড়ে তুলতে চাই। আপনি ভর্তিকে একটু লক্ষ্য রাখবেন মাস্টার মশাই।
তার বলতে হবে না, আমি মাস্টার, ছাত্রছাত্রীর প্রতি আমার লক্ষ্য থাকবে। আমি এখন আসি মাস্টার মশাই। আসতে পারে। বসো মালা। বলো তো মালা, বাংলাদেশের জাতীয় ফুল কোনটি? ও তোর বাড়িতে আছে? তোর কি ফুল বল? কৃষ্ণচূড়া স্যার। ও তুই লাগে, চুপ কর অপদার্থ। আমি বলবো স্যার। ও তুই বলবি, তোকেই তো আমি খুঁজছি। হ্যাঁ বল। আরে ওই লাউ ফুল স্যার। ও তোর বাড়িতে, চুপ কর শয়তান। এখানে বস। তুমি বলো তো মালা। শাপলা স্যার। বেশ, যাও, আজকে তোমাদের ছুটি, আবার কালকে পড়তে এসো। এসো কুমার। এই মালা শোন, ছাটি রাস্তা ছাটাই। বল কি বলবি? এই তোকে না আমি রোজ রোজ প্রাইভেট পড়াবো। আমি পড়াবো। আরে আমি শালা। আরে আমি শালা। আরে আমি শালা। দেখ রে শালা, এই নয় শালা দুজনকে নেই চলে গেল। তাই তো এতদিন অবসর দিচ্ছিস না কেন? বল বল শয়তান। আর ওর গায়ে একটি চামড়া ধাপ, আমি তোমার হাত খাওয়া মুসলিম ভেঙে দেওয়া শয়তান। বলো বলো কেন ওকে এমনি ভাবে চাবক মারা হচ্ছে? যে প্রজারা সারাদিন উপোস থাকার পর স্ত্রীর সঙ্গে বেল পুগে এক মুঠো অন্ন তুলে দিতে পারে না, তারা রাজস্ব দেবে কেমন করে? সে কথা মহারাজ শুনবে না। তোমাদের মহারাজকে কি হবে? পলাশ জায়গায় কোনো চাষি রাজস্ব দিতে পারবে না। তাহলে চাবুকের মুখে আমি রাজস্ব আদায় করে নেব। সেই শ্বশুরের চাবক তোমার হাত থেকে কেড়ে নিয়ে পুনরায় পাল্টা চাবক তোমার পিঠে বসিয়ে দেব। চুপ করে রাজার গোলাম, তোমার চোখ লাগানিকে এই মুঘল ব্যক্তি কখনো ভয় পায় না। আমি তোমাকে শেষবারের মতো জানিয়ে দিচ্ছি, তুমি যদি আমার গ্রামে এসে সাধারণ মানুষের প্রতি জুলুম অত্যাচার করো তাহলে কখনো তোমাকে ক্ষমা করবে না। আমি শক্তি রাজার গোলাম। হ্যাঁ, আমি তো যুদ্ধের সাথ বেরিয়ে দিচ্ছি। গৌরব, তুমি এদিকে এসো, রাজার গোলামকে আমি আর ছাড়বো না। তবে
তবে ভবিষ্যতে যদি আমাদের উপর নির্যাতন করতে আসো, তাহলে আমি সেদিন তোমাকে রেহাই দেব না। যাও এখান থেকে। বেশ, তাই যাচ্ছি। তবে আমিও সমান শের, আমিও দেখে নেব তোমার কত বড় হিম্মত, তোমার কত বড় হিম্মত। না, আর আমরা সহ্য করবো না। এবার থেকে সবাই মিলে হয় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, জোর করে আদায় করে আনবো, হয় গরিব মানুষের মেহনতি করতে হবে স্বাধীনতার তরে, বাঁচার লড়াই করতে হবে স্বাধীনতার তরে। ধ্বংস হবে, ও তাসারি ধ্বংস হবে, ন্যায়ের কষা লড়াই করতে হবে স্বাধীনতা আর তরে। শক্ত হাতে ধরো হাতিয়ার, শক্ত হাতে ধরো হাতিয়ার, শত্রু হবে হুঁশিয়ার, বাঁচার লড়াই করতে হবে স্বাধীনতা আর তরে। শত্রু নিধন করে তখন, শত্রু নিধন করে তখন স্বাধীনতা আনবো, বাঁচার লড়াই করতে হবে স্বাধীনতা আর তরে। আর আমরা চুপ করে বসে থাকবো না মঙ্গল, এতে ওই রাজার স্পর্ধা দিন দিন বেড়েই চলেছে। এবার ওই অত্যাচারের বিরুদ্ধে আমরা মাথা তুলে দাঁড়াবো, মাথা তুলে দাঁড়াবো। তাই করো ভাই, তাই করো। যদিও আমি আজ ব্যর্থ, তবে আমার বাহুর শক্তি এখনো কমে যায়নি। 15 বছর পূর্বে যে শয়তানদেরকে আমি এই হাত দিয়ে চেষ্টা করেছিলাম, আমি সেই শয়তানদেরকে আমার এই কুলালা হাতে চূর্ণ বিচ্ছিন্ন করে দেব। তাই করো মঙ্গল, তাই করো। আজ থেকে তোমার আমরা শক্তি যোগাবো, সাহস বাড়াবো,
তবু ওই জালিমের চাবুকের নিচে মাথা ললিয়ে দেব না মঙ্গল, মাথা ললিয়ে দেব না। এবার চলো গায়রাম, আমরা সবাই বাড়ি ফিরে যাই। এসো হারাধন। বাঁচার লড়াই